স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। আবারও ভারতের দাপট দেখা গেল এশিয়া কাপের মঞ্চে। পাকিস্তানের কোনো দাবি যেন ধোপে টিকছে না। এবার দ্বিতীয় দফায় পাক ভারত ম্যাচে হ্যান্ডশেক এড়িয়ে গেল টিম ইন্ডিয়া। যদিও ম্যাচ রেফারি সৌজন্যতা কোনো কিছু নিয়ে অভিযোগ করেনি পাক ক্যাপ্টেন সালমান আঘা। সুপার 4-এ পাক ভারত লড়াইয়ের শুরুটা থাকছে রিপোর্টে। ভারতের বিপক্ষে নেইল বাইটিং ম্যাচ। পাকিস্তান ক্যাপ্টেন সালমান আঘা এলেন টস করতে। তবে টসের রেজাল্ট পরের ইস্যু, আগে তার চারপাশটায় একবার চোখ বোলানো যাক। ডানে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, যার অপসারণের দাবিতে কদিন আগেই হার্ড লাইনে গিয়েছিল পিসিবি। বাম পাশে সূর্যা কুমার যাদব, যিনি আগের বার হ্যান্ডশেক না করে গোটা পাকিস্তানকেই করেছিলেন অপমান। আর তাদের সামনে টসের অ্যাঙ্কর রবি শাস্ত্রী, তিনিও ভারতীয়। সুযোগ পেলে পাকিস্তানকে করেন তুলো ধুনো। এমন সব মানুষদের ভিড়ে সালমান আঘাকে এদিন বড্ড বিমর্ষ আর একাই মনে হচ্ছিল, যেন অস্বস্তির চরম সীমায় ছিলেন পাক ক্যাপ্টেন। বরাবরের মতো এদিনও ছিল পাক ভারত ফ্যানদের মাঝে তুমুল কৌতূহল। এবার টসের সময় আবার কোন নাটক মঞ্চস্থ হয়। তবে না, প্রথম ফেস টু ফেসের পর পাকিস্তান ভালোই বুঝে গেছে এই আসরে আর ভারতের সাথে হ্যান্ডশেক হবে না। তাই তো কয়েন ছোড়ার পর সূর্যা কুমার যাদব যখন টস জিতলেন, তখন পাক ক্যাপ্টেন ছিলেন নিজের জায়গায় অনড়। অপরদিকে সূর্যা প্রত্যাশা মাফিক হাত না মিলেই চলে যান অ্যাঙ্কর রবি শাস্ত্রীর দিকে। অবশ্য ম্যাচ যখন ভারত পাকিস্তানের আর হোস্টের মাইক রবি শাস্ত্রীর হাতে, তখন রবি শাস্ত্রী একটু তো কৌশল নেবেনি। টসের পর পাক ক্যাপ্টেনকে দ্বিতীয় প্রশ্নেই মনে করিয়ে দেন আগের ম্যাচের ঘটনা। পরামর্শ দেন গেল ম্যাচে যা ঘটে গেছে তা অতীত, সেটা ভুলে যাওয়াই শ্রেয়। এই ম্যাচের যে অনেক গুরুত্ব। তবে সালমান আঘাও কম যান না, সোজা সাপটা জানিয়ে দেন এটা নতুন গেম, নতুন চ্যালেঞ্জ। দলের ভেতর মুড খুবই স্বাভাবিক, তারা শুধু ভালো ক্রিকেটটাই খেলতে চান। তবে মাঠের খেলা মাঠে গড়ালেও এটা ঠিক, ভারত পাকিস্তান যখন ফেস টু ফেস হয় তখন মাঠের বাইরেও ঘটে যায় অনেক কিছু, যা ব্রেকিং নিউজের মতো চাঞ্চল্য সৃষ্টি করে ম্যাচের পর। এখন দেখার বিষয় এই ম্যাচে আবার পর্দার আড়ালে কি কি ঘটছে। পার্থ বণিক, ৭১। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ। আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তামিম ইকবালের। ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ ইশরাক হোসেন বলছেন, নির্বাচন নিয়ে নয় ছয় চলতে থাকলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে। এদিকে প্রতিবাদ সভাতেই বুলবুলের প্রতি অনাস্থা জানিয়ে সিসিডিএম এর ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। মনে হয় যে এই নোংরামিটা আমাদের করার দরকার নাই। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেনস্টে যায় যখন চিঠি দিচ্ছেন, যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে, সো জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক, যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং। সো দ্যাট ইজ নট ফেয়ার। বিসিবি নির্বাচনের উত্তাপ চায়ের কাপের গরম তাপকেও যেন ছাড়িয়ে গেছে। সরকারি হস্তক্ষেপ, একের পর এক ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলামের দিকে। অবশেষে তামিম ইকবাল নীরবতা ভাঙলেন। প্রতিবাদ জানাতে সংগঠকরা হাজির সংবাদ সম্মেলনে। নির্বাচন ঘিরে ৯-৬, কাউন্সিলর মনোনয়নের তারিখ ২ দফায় পেছানো, কিংবা সংবিধানের তোয়াক্কা না করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর প্রেরণে ক্রীড়া সচিবকে চিঠি বিসিবি সভাপতির। ইলেকশনের নামে সিলেকশনের নীল নকশা আঁকা হচ্ছে, অভিযোগ তামিম ইকবাল আর সংগঠকদের। ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে কিভাবে করে চিঠি যাচ্ছে, কিভাবে করে ভার্বালি তাদেরকে ডিসিদেরকে বলা হচ্ছে এটা করিও না, কিভাবে করে যে কাউন্সিলরকে একবার কাউন্সিলর বানানো হয়েছে তারপরে ওটাকে আবার চেঞ্জ করে নিয়ে এসে নতুন ফর্ম পাঠায়, নতুন নামগুলা চাওয়া। তো ইন্টারফারেন্স যে হচ্ছে না, এটা তো আমি শিওর এখানে একজনও আমার সাথে ডিসএগ্রি করবেন না যে এটা হচ্ছে না। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা আমরা কোনোভাবেই হতে দিব না, এটা আমাদের স্পষ্ট বার্তা। রিসেন্টলি আমি দেখেছি কোয়াপ থেকে 15টা ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি সির জন্য। ওখানে কোয়াপকে রিপ্লাই করা হয়েছিল বাই দ্য বিসিবি প্রেসিডেন্ট যে গঠনতন্ত্রতে এরকম কোনো কথা লেখা নেই, এটা 5 জন বিসিবি প্রেসিডেন্ট দিবেন, 10 জন ক্রিকেট বোর্ড ডিসাইড করবেন যে কোন 15 জন ক্রিকেটার কাউন্সিলর হবেন। এখানে খুব সুন্দর করে উল্লেখ করছেন যে গঠনতন্ত্রের কথা।
ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেনস্টে যায় যখন চিঠি দিচ্ছেন, যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে, সো জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক, যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং। সো দ্যাট ইজ নট ফেয়ার। কোনোভাবেই এই যে ডিসি সাহেবদের উপর চাপ প্রয়োগ করে যদি কাউন্সিলর পরিবর্তন করার যে প্রয়াস তারা নিয়েছে সেটিকে যদি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমরাও এখানে রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সংগঠক ও ক্রিকেটাররা যখন এক ছাদের নিচে প্রতিবাদ করছে, ঠিক তার কিছুক্ষণ পরই বিসিবি নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা এসেছে। 4 অক্টোবরের পরিবর্তে নির্বাচন হবে 6 অক্টোবরে। নতুন করে শঙ্কা উঁকি দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এই নোংরামিটা আমাদের করার দরকার নেই। আমি সবসময় একটা কথা বললাম, ক্রিকেট ইজ ফর অল, ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, ইট বিলংস টু বাংলাদেশ। ইলেকশন হবে ফেয়ার ইলেকশন হবে, এখানে কোনো ধরনের কোনো পক্ষপাতী থাকবে না, কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকবে না, এটাই আমরা আশা করি। আমি সমানভাবে কাজ করতে পারবো না। আমি এই মঞ্চ থেকে সিসিডিএম থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ থেকে ঘোষণা দিচ্ছি। নির্বাচন ঘিরে অনেক নাটকীয়তা এখনো বাকি। সোমবার বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা, যেখানে বর্তমান পরিচালকদের অনেকেই নাকি অনাস্থা আনতে পারেন প্রেসিডেন্ট আমিনুল ইসলামের প্রতি। অনেকেই বুলবুল ভাই যে চিঠিটা উনি সাইন করেছেন এটার এগেনস্টে। সো আমি শিওর কালকে বিসিবির লাস্ট বোর্ড মিটিং, এই লাস্ট বোর্ড মিটিংয়ের পর আপনারা অনেক বিসিবির কারেন্ট ডিরেক্টরদেরকে দেখবেন যারা এটার এগেনস্টেও কথা বলবেন। থ্যাংক ইউ। নাহিয়ান বিন জাসিম, ৭১। কথায় আছে বনের রাজা সিংহ, যদিও মরুর বুকে সিংহরা কাবু। রাজার আসনে বেঙ্গল টাইগার সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে টিম বাংলাদেশ। টিম হোটেল ইটনদের সময়টা কেমন কাটছে? ভারত ম্যাচের পরিকল্পনাই বা কেমন হবে? দুবাই থেকে জানাচ্ছেন সাইফুর রূপক। বন্ধু যখন শত্রু, আমার পেছনে টাইগারদের টিম হোটেল। শুধু টাইগারদের না, শ্রীলঙ্কাও এই হোটেলে আছে। দুদিন আগে যখন আপডেট দিয়ে শ্রীলঙ্কা আবুধাবি থেকে দুবাই এসেছিল, তখন টাইগাররা বলেছে থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ মেট। সেই মেটদের, সেই ফ্রেন্ডদেরই কিন্তু দুবাইতে ভেঙে চলে দিয়েছে বাঘেরা। এখন হোটেলে একটা থমথমে পরিবেশ, কারণ শ্রীলঙ্কার একটু মন খারাপ, টাইগার একটু উৎফুল্ল, কারণ শ্রীলঙ্কা সুপার 4-এর প্রথম ম্যাচে টাইগারদের কাছে হেরে তারা যে স্বপ্ন দেখছিল যে গ্রুপ চ্যাম্পিয়ন, তারা ফাইনালে সবার আগে উঠে যাবে বা সহজভাবে উঠবে, সেই সহজ কাজটাই ওদের কঠিন করে দিয়েছে বাংলাদেশ। এখন বলা যায় এক পা দিয়ে রেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে, বোলাররা বেশ কজন ভালো খেলেছে, ব্যাটাররাও দারুণ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে, সেটা নিয়ে আসলে সবাই প্রশংসা করছে। তবে ভারত ম্যাচের আগে অবশ্যই উন্নতি করতে হবে। কোচ সালাউদ্দিনও বাইরে এসেছিলেন, তিনিও বলেছিলেন যে অবশ্যই অ্যাপ্রিসিয়েট সবাই করছে, সবাই এটা উৎসবের মতো একটা বিষয়, সবাই আনন্দ করছে, তবে ভুলে গেলে চলবে না বাংলাদেশ বেশ কয়েকজন বোলার আসলে বাংলাদেশের সেইভাবে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেনি। শরীফুল কিংবা নাসুমও সেভাবে ভালো করতে পারেনি। ফিল্ডিংটা কিন্তু খুবই ভোগাতে পারতো শ্রীলঙ্কার বিপক্ষে যদি হৃদয়, সাইফরা সেভাবে ব্যাটিং না করতো, যদি মুস্তাফিজ এবং শেখ মেহেদি আউট অফ দ্য বক্স দুর্দান্ত বোলিং না করতো। ফিল্ডিংটা খুবই অর্ডিনারি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। একের বেশি 2-3টা ক্যাচ, সহজ ক্যাচই মিস করেছে। আমরা দেখেছি হাফ চান্সকেও ফুল চান্সে বা ক্যাচে পরিণত করতে না পেরে ডাইভ দিয়েও আসলে মিস করেছে। ভারতকে বলা হয় দুনিয়ার সেরা টি20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, সবশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে আসলে বাংলাদেশকে লড়াই করতে হলে, তাদেরকে চমকে দিতে হলে A1 ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে ডেফিনেটলি শরীফুল নাকি তানজিম সাকিব, এই জায়গাটাতে একটা ডিলেমা থাকতে পারে। তানজিম সাকিব সবশেষ এশিয়া কাপ ভারতের বিপক্ষে কলম্বোতে, সেই ওয়ানডেতে আসলে তার ডেবু হয়েছিল, তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন। তানজিম সাকিব দুবাইয়ের পিচে হয়তো ভারতের বিপক্ষে নামতে পারে। পাশাপাশি আসলে ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আমি দেখছি না, কারণ সাইফ হাসান জায়গাটা একদম পাকা করে ফেলেছেন। মাটি, তার পায়ের নিচের মাটিটা একদম শক্ত হয়ে গেছে সাইফ হাসানের। তানজিদ তামিমকে আমি আরও সুযোগ দেব। তানজিদ তামিম অন অ্যান্ড অফ ভালো ক্রিকেট খেলেন। পাশাপাশি লিটন কুমার দাস ক্যাপ্টেন, দুর্দান্তভাবে লিড করছে টিমটাকে। তাহিদ হৃদয় দারুণ কামব্যাক করেছে, যেটা টিমের স্পিডটা বাড়িয়ে দিয়েছে। মিডল অর্ডারে একজন ফর্মে থাকা মানে টপ এবং লোয়ার মিডলের সবাই একটা আত্মবিশ্বাস পায়। জাকের এবং শামীম দুজনেই আসলে প্রুভেন, সাম্প্রতিক সময় তারা পারফর্ম করেছে। নাসুম আহমেদকেই খেলাবো আমি আসলে চাই, কারণ ভারত ম্যাচও তার
অর্থোডক্স স্পিনটা কাজে লাগতে পারে। মুস্তাফিজ যত প্রশংসা করব মনে হয় মুস্তাফিজের প্রশংসাটা কম হয়ে যাবে। মুস্তাফিজ অসাধারণ বোলিং করছে, সবশেষ ম্যাচে 4 ওভারে 20 রানে 3 উইকেট। IPL এ রেগুলার খেলেন, ভারতীয় ব্যাটারদের সম্পর্কে তার ধারণা আছে। নিশ্চয়ই ওইরকম একটা বোলিং ফিগার যদি মুস্তাফিজ করতে পারে তাহলে ভারতের বিপক্ষেও দুর্দান্ত ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ। তাসকিন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তবে শরীফুলের জায়গায় হয়তো তানজিম সাকিব কিংবা রিশাদ উইকেট বুঝে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিলেও নিতে পারে। সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশ নেপালের পর শ্রীলঙ্কাকেও হারিয়েছে লাল সবুজরা। হ্যাট্রিক করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন রিফাত কাজী। এক পেশে ম্যাচে বাংলাদেশি দাপট দেখিয়েছে। ম্যাচে 18 মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রিফাত কাজী। দ্বিতীয়ার্ধের বিরতি থেকে ফিরে আবারও স্কোর শিটে নাম তোলেন এই ফরওয়ার্ড। এরপর 64 ও 88 মিনিটে আরও 2 গোল করেন। আর ততক্ষণে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে সেমিফাইনালে যেতে হলে 3 গোলের বেশি ব্যবধানে হারাতে হতো বাংলাদেশ দলকে। অন্যদিকে বাংলাদেশের পরিসংখ্যান ছিল ভিন্ন, কেবল জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট খেলতে পারত। সহজ রাস্তা পেয়ে শুধু ভালো ফুটবলটাই খেলেনি, প্রতিপক্ষকে ওদের মাঠে বাজেভাবে হারিয়েছে ইকরামুলরা। বিশ্বকাপ যদি হয় ফুটবলারের মাথার মুকুট, তবে সেই মুকুটের কোহিনূর হলো ব্যালন ডিওর। দেখতে দেখতে আরো একটা ব্যালন ডিওর দেওয়ার মৌসুম চলে এসেছে। সোমবার প্যারিসে ঘোষণা করা হবে 2025-এর ব্যালন ডিওর বিজয়ীর নাম। দেমবেলে, ইয়ামাল নাকি অন্য কেউ, এসব ভেবেই কুল কিনারা পাচ্ছে না কেউ। ফয়সাল হাবিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। মেসি নাকি রোনালদো, কে জিতবে এবারের ব্যালন ডিওর? একসময় ফুটবল প্রেমীদের কমন প্রশ্ন ছিল এটা, কিন্তু সময় বদলেছে। মেসি রোনালদো তো নয়, এবারের ব্যালন ডিওর উঠবে নতুন যুগের কোনো ফুটবলারের হাতে। বলা যেতে পারে ফুটবলারদের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার এক নতুন অধ্যায়ে পা দিচ্ছে 2025-এ। কে পেতে পারেন এবারের ব্যালন ডিওর, সেই হিসাবে যাওয়ার আগে কিভাবে নির্ধারণ করা হয় ব্যালন ডিওর বিজয়ী, সেটা জানা দরকার। সম্ভাব্য ব্যালন ডিওর বিজয়ীদের 30 জনের একটা লিস্ট প্রকাশ করে ফ্রান্স ফুটবল। সেই লিস্ট থেকে জুরি বোর্ডের ভোটে নির্ধারিত হয় বিজয়ী। ফিফা র্যাঙ্কিং এর 1 থেকে 100-তে থাকা দেশগুলোর একজন করে প্রতিনিধি নিয়ে গঠিত হয় 100 জনের জুরি। জুরি বোর্ডের সদস্যরা নিজের পছন্দ মতো প্লেয়ারদের 1 থেকে 10 নম্বর সিরিয়াল করেন। একজন জুরির লিস্টে 1-এ থাকা খেলোয়াড় পান 15 পয়েন্ট, দ্বিতীয় জন 12, তৃতীয় জন 10, চতুর্থ জন পান 8 পয়েন্ট। পর্যায়ক্রমে 7, 6, 5, 4, 3, 2 এরপর 10 নম্বর খেলোয়াড় পায় 1 পয়েন্ট। সবার ভোটদান শেষে যে ফুটবলার সবচেয়ে বেশি পয়েন্টের মালিক হন তিনিই চুমু আঁকেন ব্যালন ডিওর ট্রফিতে। শুধুমাত্র গোল আর অ্যাসিস্টের ভিত্তিতে নির্বাচিত হয় না ব্যালন বিজয়ী, বরং কে কটা ট্রফি জিতলো, কার মাঠে ইনফ্লুয়েন্স কেমন ছিল, কে পুরো মৌসুম মাতিয়ে রেখেছে নিজের জাদু দিয়ে নির্ধারণ করে ব্যালন ডিওর কার হাতে উঠবে। আর এসব ব্যাপার বিবেচনায় এবারের ব্যালন জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি উসমান ডেমবেলে, লামিন ইয়ামাল এবং ভিথানহার। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার মেইন হিরো ডেমবেলের নামই সবার মুখে। লামিন বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন, দর্শকদের মন জয় করেছেন নিজের কারিকুরি দিয়ে। আর ভিথানহার চুপচাপ নিজের কাজ করে গেছেন, মাঝমাঠের দখল নিয়ে পিএসজিকে ট্রেবল জিততে সাহায্য করেছেন। ব্যালন ডিওর উপলক্ষে ছোট্ট একটা প্রমোশনাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে আয়োজকরা। দর্শকদের দাবি ব্যালন ট্রফিতে দেখা গেছে ইংরেজি কে অক্ষরটা, তাই কিলিয়ান এমবাপ্পের নাম নতুন করে আলোচনায়। শুধু কিলিয়ান নয়, অ্যাওয়ার্ড প্রোগ্রামে চমকে দিতে পারেন জুড বেলিংহাম, ভিনিসিয়াস, রাফিনহা, মোহাম্মদ সালাহ আর আর্লিং হালান্ডের মতো খেলোয়াড়রা। তবে এই প্রোগ্রাম কিন্তু শুধুই ছেলেদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের আয়োজন নয়, বরং আরো 9টা ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার, যেখানে আছে বর্ষসেরা উদীয়মান ফুটবলার, বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা কোচ, বর্ষসেরা ক্লাবের মতো অ্যাওয়ার্ড। এছাড়াও মানবতার তরে কাজ করা কোনো ফুটবলারকে দেয়া হয় সক্রেটিস ট্রফি। বলতে পারেন ফুটবল উৎসব হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। কে জিতবে কোন ট্রফি জানতে হলে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। ফয়সাল হাবিব, 71। লা লিগা এসপানিওলের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে দেয়া কথা রেখেছেন শাবি আলোনসো। রোটেশন করে খেলাতে বদলি করেছেন ম্যাচ জুড়ে দারুণ পারফর্ম করা ভিনিসিউস আর মাস্তানতুনোকে। তবে কোচের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ করেছে 2 ফুটবলারকে। তাতে শাবির স্ট্র্যাটেজিতে একের পর এক ম্যাচ জিতলেও তৈরি হয়েছে সামনের দিনগুলোতে রিয়াল কোচের ড্রেসিং রুমের কন্ট্রোল হারানোর সম্ভাবনা। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। গোল না পেলেও দাপিয়ে বেড়াচ্ছিলেন পুরো মাঠ, তাই যখন বদলি করা হলো নিজের হতাশা লুকোনোর কোনো চেষ্টাই করলেন না ভিনিসিয়াস জুনিয়র। টাচ লাইনে শাবি আলোনসোর সঙ্গে এই বিষয়ে আলাপের আগে কখনো ছুড়লেন হাত, আবার কখনো বা পানির বোতল।
একই ঘটনা ঘটেছে লস ব্লাঙ্কোদের নিউ সেন্সেশন মাস্তান্তুয়ানোর সঙ্গে। ম্যাচে দারুণ পারফর্ম করা এই ফুটবলার রিয়াল কোচকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করেই বসলেন, তুমি আমাকে বদলি করছো? সাবির সোজা উত্তর, হ্যাঁ ফ্রাঙ্কো, আমি তোমাকেই বদলি করছি। দৃশ্যগুলো লা লিগাতে এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচের। অথচ ম্যাচ জুড়ে মাস্তান্তুয়ানো সাকসেসফুল ড্রিবল করেছেন 6টি, পাস অ্যাকুরেসি ছিল 89%। ভিনিসিয়াসের রেটিংটাও ছিল একই রকম। স্বাভাবিকভাবেই বদলির ডিসিশনটা হজম করতে পারেননি এই দুজন, করেছেন এমন শোরগোল। এই ম্যাচের আগের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে লস ব্লাঙ্কো কোচ জানিয়েছিলেন তিনি করবেন রোটেশন, ভিনিকে প্রমাণ করতে হবে নিজেকে, স্টার স্টেটাস আসবে না কোনো কাজে। যা বলেছিলেন ম্যাচে অক্ষরে অক্ষরে করে দেখিয়েছেন সেটাই। গোল না পাওয়া ভিনিকে উঠিয়ে নামিয়েছেন রদ্রিগোকে আর মাস্তান্তুয়ানোর বদলে ব্রাহিম দিয়াজকে। ম্যাচ শেষে এই বদলির ব্যাখ্যাও দিয়েছেন সাবি, জানিয়েছেন মাঠে ফ্রেশ প্লেয়ারদের আনতেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। রিয়ালের করাই জেনারেল তার ডিসিশন মেকিং এ যতটা হার্ড, ম্যাচ শেষে ভিনির বদলির পরে ঘটানো কাণ্ডকারখানাকে সেই তিনিই করলেন ডিফেন্ড। বললেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের আচরণটা আসলে ঠিকই আছে, কারণ ম্যাচ জুড়ে ভালো খেলছিলেন ভিনি, তিনিই বরং খানিকটা পরে বদলি করতে পারতেন এই ফরওয়ার্ডকে। সাবির এই টোটকা আর টাইট গাইডলাইনে এখন পর্যন্ত এই সিজনে সবগুলো ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু একে তো সিজনের শুরুটাই হয়েছে কেবল, তার ওপর একের পর এক যেভাবে ফুটবলাররা মেজাজ হারাচ্ছেন কোচের সিদ্ধান্তের ওপর, তাতে বাঘা বাঘা এসব ফুটবলারদের দিয়ে গড়া লস ব্লাঙ্কো শিবিরের ড্রেসিং রুমের পরিস্থিতি ঘোলাটে হতে পারে যে কোনো সময়। সাবি হারাতে পারেন ড্রেসিং রুমের কন্ট্রোল, সেক্ষেত্রে দলটার মিড সিজনে পথ হারানোটা একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। এখন তাই অপেক্ষা সামনের দিনগুলোতে সাবির স্ট্র্যাটেজিতে কেমন করে লস ব্লাঙ্কোরা সেটা দেখার, কারণ সিজন তো মাত্র শুরু। রায়ান আহমেদ, ৭১। কারো হাতে ক্রাচ, কারো চোখে কালো চশমা, সবার চোখে স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের পথে এগোতে আছে প্রতিবন্ধকতা। জুলাই গণ অভ্যুত্থানে আহত এমন 12 জনকে এবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিকেএসপি। পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিকেএসপিতে শুরু হয়েছে বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের। বিশেষ এই ক্যাম্পে 3টি ক্রীড়া বিভাগ, আর্চারি, টেবিল টেনিস ও শুটিং থেকে নির্বাচিতদের 1 মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হবে। এরপর আরও 2 মাসে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্যারালিম্পিকে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপির ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর। নিশ্চয়ই আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ৩৪শে জুলাইয়ের মাধ্যমে দেশ যে মুক্তি পেল, এটা একটা বিশেষ অধ্যায় বাংলাদেশের জীবনে। তো এই যে এদের যে বীরত্ব গাথা, এই জিনিসটা আমরা এদেরকে ট্রেন করার মাধ্যমে এদেরকে সামনে প্যারা অলিম্পিকে নিয়ে যেতে চাই। এবং প্যারা অলিম্পিকে গিয়ে আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই বাংলাদেশের যে তরুণ ছাত্র সমাজ, তারা যে আন্দোলনের মাধ্যমে দেশটাকে একটা নতুন পর্যায়ে ভিন্নভাবে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের এই বীরত্ব গাথাটা যেন প্যারা অলিম্পিকের মাধ্যমে সারা পৃথিবীতে সবাই জানতে পারে। মেইনলি প্ল্যান করেছি আর্চারি, শুটিং, টেবিল টেনিস, এই 3টা আমাদের প্ল্যান করা ছিল। কিন্তু আমরা সুইটেবিলিটি চেক করার পরে আমাদের শুধু যে নর্মাল খেলাধুলা তাই নয়, আমাদের স্পোর্টস সায়েন্স আছে, স্পোর্টস সায়েন্সের মাধ্যমে আমরা তাদেরকে চেক করবো যে তাদের কোনটার জন্য তারা সুইটেবল হবে, সেটা চিন্তা করে আমরা তাদেরকে অ্যাডভান্স যে ট্রেনিংয়ের জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।